এই নাগিন, এই দাঁড়া বলছি, দাঁড়া। পালিয়ে কোথায় যাবি? যেখানে যাস না কেন, তোকে আজ ধরেই ছাড়বো। আমাকে আরো জোরে পথ চলতে হবে, নয়তো একবার যদি এই সাপুড়ে আমাকে ধরে ফেলে তাহলে আমার সব জাদু শক্তি কেড়ে নিবে। আমি বরং পাখিদের রাজ্যের দিকে চলে যাই। এসব বলে নাগিন খুব জোরে জোরে পথ চলতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই সে পাখিদের রাজ্যে পৌঁছে যায়। এই চালাক নাগিন কোন দিকে গেল? একে তো আমি হারিয়েই ফেললাম। ভেবেছিলাম নাগিনকে ধরে ওর সব শক্তি কেড়ে নেব, কিন্তু সেটা আর হলো না। আজ তো পালিয়ে গেলি, কিন্তু আর কোনোদিন সামনে পেলে তোকে পালাতে দেব না। বাড়িতে কেউ আছো? আমাকে একটু সাহায্য করো, আমি যে বড় বিপদে পড়েছি। তুই নাগিন হয়ে আবার আমাদের কাছে কি সাহায্য চাইছিস? আমাকে এক সাপুড়ে তাড়া করেছে, তাই আমি তোমাদের রাজ্যে চলে এসেছি। তোমরা যদি আজ রাতটা আমাকে তোমাদের বাড়িতে একটু থাকতে দিতে তাহলে খুব বড় উপকার হতো। কাল সকাল হলেই অন্য জঙ্গলে চলে যাব। না না, আমরা তোকে আশ্রয় দিতে পারবো না। তুই যদি আমাদের রক্ত খেয়ে চলে যাস তখন কি হবে শুনি? তুই বরং এক্ষুনি অন্য বনের উদ্দেশ্যে রওনা দিয়ে দে। এখন বের হলে তো ওই সাপুড়ে আমাকে ধরে ফেলবে, আর সকালে রওনা দিলে সাপুড়ে ধরতে পারবে না। আর আমাকে বিশ্বাস করো, সত্যি বলছি, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। সাপের মতো খারাপ প্রাণীকে বিশ্বাস করতে নেই। তুই এক্ষুনি এখান থেকে চলে যা বলছি, না হলে তোকে মেরে তাড়িয়ে দিব। মারতে হবে না পাখি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এরপর নাগিন মন খারাপ করে সেখান থেকে চলে যায়, আর ময়ূরের বাড়িতে গিয়ে ডাকতে থাকে, বাড়িতে কেউ আছো? আমাকে একটু খাবার খেতে দাও না গো, আমি যে পথ চলতে চলতে খুব ক্ষুধার্ত হয়ে গেছি। চিচি, তোর মতো সাপকে আবার খেতে দিব? এটা তুই ভাবলি কি করে? তোকে দেখে তো ঘৃণা করছে। তাড়াতাড়ি আমাদের বাড়ি থেকে চলে যা বলছি। ভেবেছিলাম খাবার খেয়ে তোমাদের বাড়িতে আশ্রয় নিব, কিন্তু তুমি তো আমাকে দেখেই ঘৃণা করছো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর শোনো, সৃষ্টিকর্তা সকল প্রাণীকেই নিজের হাতে সৃষ্টি করেছে। সৃষ্টিকর্তার সৃষ্টিকে ঘৃণা করা ঠিক না, তাহলে তিনি নারাজ হন। তোকে যেতে বলেছি, চলে যাবি। এত জ্ঞান আমাকে দিতে হবে না, বুঝেছিস? এরপর নাগিন সেখান থেকে চলে আসে, আর এভাবে আরো পাখিদের বাড়িতে গিয়ে আশ্রয় চায়, কিন্তু সবাই নাগিনকে অপমান করে তাড়িয়ে দেয়। তারপর নাগিন একটি গাছের আড়ালে বসে কাঁদতে থাকে। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে এমন ঘৃণিত চেহারা কেন দিয়েছো? আমার চেহারার জন্য কেউ আমার বিপদে সাহায্য করতে চায় না। এখন আমি কি করব, আর কোথায় কি আশ্রয় নিব? কি নাগিন, তুমি এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলো আমাকে। আগে বলো, তোমার কি আমাকে দেখে ঘৃণা লাগছে? না তো, তোমাকে দেখে ঘৃণা লাগবে কেন? তুমি তো এক প্রাণী, আর সৃষ্টিকর্তা তো সবাইকে নিজেই সৃষ্টি করেছেন, তাহলে তার সৃষ্টিকে ঘৃণা করব কেন? এতক্ষণ যদি তোমার বাড়িতে যেতাম তাহলে বুঝি আশ্রয় পেতাম। তারপর নাগিন টুনিকে সব কথা খুলে বলে। সবাই তোমাকে সাহায্য না করলেও আমি তোমাকে সাহায্য করব। তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। একদিন কেন, তোমার যতদিন ইচ্ছে তুমি ততদিন আমার বাড়িতে থাকতে পারো। আমার কোনো সমস্যা নেই। টুনির মুখে এসব কথা শুনে নাগিন খুশি হয়ে টুনির সাথে তার বাড়িতে চলে যায়। কি মা, তুমি নাগিন মাসিকে কোথায় পেলে? সব পরে বলবো রে মা, আগে বল, ঘরে যে রুটি ছিল তুই কি সব খেয়েছিস? না মা, একটা রুটি তোমার জন্য রেখে দিয়েছি। নাগিন, তোমার তো খুব ক্ষুধা পেয়েছে, ঘরে চলো, তোমাকে রুটি খেতে দেই। নাগিন, এই শুকনো রুটিটা তুমি খেয়ে নাও। কিন্তু আমি তো শুকনো রুটি খেতে পারি না, তুমি আমাকে পানি দিয়ে রুটিটা ভিজিয়ে দাও, তাহলে খুব সহজেই খেতে পারবো। আচ্ছা ঠিক আছে নাগিন, তাই দিচ্ছি। এরপর টুনি নাগিনকে রুটি ভিজিয়ে দেয়, আর এভাবেই সেই রাত কেটে যায়। সকাল হয়ে গেছে। টুনি, আমি এখন অন্য বনের উদ্দেশ্যে রওনা দিব। কেন, আর কয়েকদিন থাকো না নাগিন? না টুনি, ওই সাপুড়ে আবার তোমার বাড়িতে চলে আসতে পারে। সত্যি তুমি অনেক ভালো। তোমার মতো সব পাখিরা যদি সব প্রাণীর বিপদে পাশে থাকে তাহলে কাউকে বিপদে পড়তে হবে না। এই নাও 1 হাঁড়ি স্বর্ণ মুদ্রা, আমি খুশি হয়ে তোমাকে উপহার হিসেবে দিলাম। নাগিন মাসি, তোমার তো জাদু শক্তি আছে, তাহলে তুমি ওই সাপুড়েকে তো বন্দি করতে পারতে।
ওই মানুষ সাপুরে অনেক মন্ত্র জানে মা, তাই আমার জাদু ওই সাপুরের ওপর কাজ নাও করতে পারে, তাই আমি নিজেকে সেফ রেখেছি। আচ্ছা ঠিক আছে নাগিন, তুমি তাহলে সকাল সকাল চলে যাও, নয়তো ওই সাপুরে আবার তোমার গন্ধ পেয়ে এখানে চলে আসবে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। তোমরা তাহলে ভালো থেকো, আমি ঘন জঙ্গলের বনে চলে যাব। এরপর নাগিন টুনির কাছে বিদায় নিয়ে অন্য বনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আর টুনি নাগিনের দেয়া স্বর্ণমুদ্রা বিক্রি করে সুন্দর একটি বাড়ি বানিয়ে ফেলে। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। হঠাৎ বনের সব পাখির শরীরে ঘা হতে থাকে। ময়ূর দেখো, আমার শরীরে কেমন যেন ঘা হচ্ছে। এভাবে পুরো শরীরে ঘা হলে তো আমার চেহারা নষ্ট হয়ে যাবে। আমার দ্বারাতেও ঘা হচ্ছে, ধীরে ধীরে হয়তো পুরো শরীর ভরে যাবে। কি যে রোগ হলো এটা, কিছুই তো বুঝতে পারছি না। চলো বনের পাখিদের কাছে শুনে নেই যে তান্ত্রিক কোথায় থাকেন। তান্ত্রিকের কাছে গেলেই তান্ত্রিক বাবা এর সমাধান দেবেন। হ্যাঁ ময়ূর, তাই চলো। এই সুখী, তোরা কি জানিস তান্ত্রিক বাবা কোথায় থাকেন? তা তো জানি না দিদি, কিন্তু আমরাও তান্ত্রিক বাবাকে খুঁজতে যাচ্ছি। দেখো না, আমাদের শরীরে হঠাৎ করে ঘা উঠেছে। কি বলছিস কি? আমাদের শরীরেও তো ঘা হয়েছে, তাহলে কি বনের সব পাখিদের একই অবস্থা হয়েছে? হতে পারে। চলো তাহলে সবাইকে নিয়ে তান্ত্রিকের খোঁজে বেরিয়ে পড়ি, তাহলে তাড়াতাড়ি তান্ত্রিককে খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ কবুতর, তুই একদম ঠিক বলেছিস। এরপর সবাই মিলে বনের বাকি পাখিদের বাড়িতে যায় আর একে একে সবাইকে সাথে নিতে থাকে। আর তারপর তারা টুনির বাড়িতে চলে যায়। এ কি, টুনি এত সুন্দর বাড়ি কি করে করলো? টুনি, এই টুনি, টুনি বাইরে আয় তো, আমরা তান্ত্রিকের কাছে যাচ্ছি। তোরা যাবি নাকি? মানে তোমরা কেন তান্ত্রিকের কাছে যাচ্ছ? কি হয়েছে তোমাদের বলো দেখি। হঠাৎ আমাদের শরীরে ঘা হয়েছে রে, ঘা সরাতেই তান্ত্রিকের কাছে যাচ্ছি। কেন, তোর শরীরে ঘা হয়নি? না তো, আমার শরীর তো ঠিকই আছে। তাহলে তুই থাক, আমরাই যাই। কিন্তু টুনি, তুই এত সুন্দর বাড়ি করার টাকা কোথায় পেলি? তোর কাছে তো এত টাকা ছিল না। এরপর টুনি সবাইকে সব কথা খুলে বলে। এবার বুঝেছি টুনি, ওই নাগিনকে আমরা আশ্রয় দিইনি বলে নাগিন আমাদের অভিশাপ দিয়েছে, তাই আজ আমাদের এই অবস্থা হয়েছে। নাগিন অভিশাপ দিতে পারে না। নাগিনকে দেখে আমার খুব ভালো মনে হয়েছে। চলো তান্ত্রিকের কাছে যাই, তিনি সবটা বলতে পারবেন। আর তান্ত্রিক কোথায় থাকে সেটা আমি জানি। এরপর সবাই মিলে তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, সবাইকে সাহায্য করুন। হঠাৎ সবার শরীরে কেমন যেন ঘা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ধ্যান করে দেখছি কি জন্যে সবার শরীরে ঘা হয়েছে। টুনি ছাড়া তোরা সবাই খারাপ পাখি, তোদের নিজের দোষে এমন রোগ হয়েছে। এক নাগিন কিছুদিন আগে তোদের কাছে গিয়ে আশ্রয় চেয়েছিল, কিন্তু তোরা তাকে ঘৃণা করে তাড়িয়ে দিয়েছিস। তোদের ঘৃণায় নাগিন কষ্ট পেয়েছে বলেই তোদের এই রোগ হয়েছে। আমরা এখন আমাদের ভুল বুঝতে পেরেছি তান্ত্রিক বাবা, আপনি আমাদের রোগ ভালো করে দিন তান্ত্রিক বাবা, ভালো করে দিন। এই রোগের ঔষধ আমার জানা নেই, তবে তোরা ওই নাগিনের সাথে দেখা করে যদি ক্ষমা চাইতে পারিস তাহলে নাগিন তোদের রোগ ভালো করে দিবেন, কারণ ওই নাগিনের জাদু শক্তি আছে। কিন্তু নাগিনকে এখন আমরা কোথায় খুঁজে পাবো? নাগিন তো অন্য বনে চলে গেছে। নাগিন বলেছে সে নাকি ঘন জঙ্গলে যাবে। তোমরা আমার সাথে চলো, ঘন জঙ্গলে গিয়ে খুঁজলেই নাগিনকে পেয়ে যাব। এরপর সবাই নাগিনের খোঁজে অন্য বনের উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছুক্ষণের মধ্যেই তারা অন্য বনে পৌঁছে যায় আর ঘন জঙ্গলে গিয়ে নাগিনকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা নাগিনকে খুঁজে পেয়ে যায়। ওই তো নাগিন বসে আছে। নাগিন, এদিকে এসো, তোমাকে খুঁজতে খুঁজতে আমরা ক্লান্ত হয়ে গেছি। এ কি টুনি, তুমি এখানে? আর সবাই মিলে আমাকে খুঁজছো কেন? তারপর টুনি নাগিনকে সব কথা খুলে বলে। হে কি সর্বনাশ হয়েছে! সত্যি বলছি, আমি তোমাদের অভিশাপ দেইনি, তারপরেও কেন যে এমন রোগ হয়েছে আমি জানি না। তবে চিন্তা করো না, আমি তোমাদের ঔষধি গাছ দিচ্ছি। এই নাও ঔষধি গাছের পাতা, এগুলো বেটে তোমাদের শরীরে দিলেই এই রোগ ভালো হয়ে যাবে। নাগিন, আমাদের ক্ষমা করে দাও। তোমাকে আমরা ঘৃণা করে তাড়িয়ে দেওয়ার পরও তুমি আমাদের রোগ ভালো করে ঔষধি কাজ দিলে। আমরা আর কখনো কোনো প্রাণীকে ঘৃণা করব না। আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, এখন তোমরা বনে ফিরে যাও। আর কোনো বিপদে পড়লে আমার কাছে এসো, আমি সাহায্য করতে পারলে অবশ্যই তোমাদের বিপদ থেকে মুক্ত করব। এরপর তারা ঔষধি গাছ নিয়ে তাদের বনে ফিরে আসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়।
দেখলে তো বন্ধুরা, কোনো প্রাণীকেই ঘৃণা করা ঠিক না, কারণ সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। বাহ টোনা, এবার তো তোর জমির মরিচের ফলন বেশ ভালো হয়েছে। এবার তো বাজারেও মরিচের দাম চড়া। ইস, কেন যে তোর মতো এবার আমিও মরিচের চাষ করলাম না। আমি যদি আমার জমিতে মরিচের চাষ করতাম তবে আমিও ভালো টাকা আয় করতে পারতাম। এভাবে কেন বলছিস কালু? তোর জমির ভুট্টাও তো ভালো হয়েছে, আর বাজারে তো ভুট্টারও অনেক চাহিদা। তোর লাভ ছাড়া লোকসান হবে না দেখিস। আর পরের বার তুইও জমিতে আমার মতো মরিচ চাষ করিস, কেমন? দেখি কি করা যায়। যাকগে, চলি রে টোনা, বাজারে যেতে হবে। এবার তাড়াতাড়ি জমির আগাছাগুলো পরিষ্কার করে নেই, আজ সন্ধ্যার আগে ঘরে ফিরতে হবে। এরপর টোনা তার জমির আগাছা পরিষ্কার করে ঘরে ফিরে যায়। এদিকে টোনার জমির কিছুটা দূরেই এক গর্তে চিংকি ইঁদুর তার ছোট্ট ছানা মিঙ্কিকে নিয়ে থাকতো। মিঙ্কি ছিল খুব দুষ্টু ইঁদুর, সারাক্ষণ শুধু দুষ্টুমি করে বেড়াতো। এতদিন থেকে দাঁতের জোর পরিষ্কার করা হয় না। এখন তো আমার দাঁতগুলো অনেক মজবুত আর ধারালো। দাঁতগুলো দিয়ে খচখচ করে কিছু কাটতে ইচ্ছে করছে। কি করি কি করি? আরে ওই তো, ওই জমিটাতে তো অনেক মরিচ চাষ করা হয়েছে। আমি বরং মরিচের চারাগুলো কেটে ফেলি। এই বলে মিঙ্কি ইঁদুর টোনার জমিতে আসে আর টোনার জমির সব মরিচ গাছ তার ধারালো দাঁত দিয়ে কেটে ফেলে। কি মজা কি মজা! আমি মাত্র 2 মিনিটের মধ্যে সব গাছ কেটে ফেলেছি। হাই সর্বনাশ, এতে কি করেছিস কি? টোনার এত কষ্ট করে ফলানো মরিচের গাছ তুই ধ্বংস করেছিস। মিঙ্কি, তুই এটা একদম ঠিক করিসনি। অন্যের ক্ষতি করা মোটেও ভালো কাজ নয়। আমার ভুল হয়ে গেছে মা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। সত্যি তো, আমি তো এই জমির মালিকের অনেক বড় ক্ষতি করে ফেলেছি। টোনা তার জমির এই অবস্থা দেখলে খুব কষ্ট পাবে, তাই আমাকেই টোনাকে সাহায্য করতে হবে। পরের দিন সকাল হতেই টোনা টুনি তার জমিতে এসে অবাক হয়ে যায়। হায় হায় রে বিধাতা, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার এত বড় ক্ষতি কে করলো? আমি তো কখনো কারো ক্ষতি করিনি, তবে আমার এত বড় ক্ষতি কে করলো? টোনা ভাই, তোমার জমির এত বড় ক্ষতি আমার ছানার মিঙ্কি করেছে। আমি আমার ছানার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। ও না বুঝে দুষ্টুমিতে তোমার এত বড় ক্ষতি করে ফেলেছে। কিন্তু তুমি চিন্তা করো না, ক্ষতি যেহেতু আমার ছানার কারণে হয়েছে, তাই এর ক্ষতিপূরণ আমি করব। কিন্তু তুমি তো এক সামান্য ইঁদুর, তুমি কি করে আমার লোকসানের ক্ষতিপূরণ দিবে? আমি তোমাকে সাহায্য করতে না পারলে তোমাকে সাহায্যের পথ বলে দিতে পারি। এখান থেকে বেশ কিছু দূর পথ অতিক্রম করলে তুমি বনের শেষ প্রান্তে এক নদী দেখতে পাবে। সেই নদীপথের একদম উত্তর প্রান্তে রয়েছে এক দ্বীপ। ওই দ্বীপে এক গুহায় ধ্যানরত আছে এক তান্ত্রিক উল্লুবাচা। ওই উল্লুবাচার অনেক ক্ষমতা, সে সবসময় সবাইকে সাহায্য করে। তুমি বরং তার কাছে যাও, সে নিশ্চয়ই তোমাকে সাহায্য করতে পারবে। টোনা, ইঁদুর যখন বলছে তবে তুমি একবার ওই তান্ত্রিকের কাছে যাও। যদি তান্ত্রিক আমাদের বিপদের কথা শুনে সাহায্য করে তবে তো মন্দ হয় না। টনি, তবে তুমি বাড়ি ফিরে যাও, আমি চললাম তান্ত্রিকের কাছে। এরপর টোনা তান্ত্রিকের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। বন পেরিয়ে নদী পেরিয়ে অবশেষে টোনা দ্বীপে এসে পৌঁছায়। আর দ্বীপে পৌঁছে টোনা তান্ত্রিকের গুহার ভিতরে প্রবেশ করে। কে তুই? আমার এখানে কি চাই? এরপর টোনা তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, তুই যখন এত পথ পেরিয়ে আমার কাছে সাহায্য চাইতে এসেছিস, তবে আমি নিশ্চয়ই তোকে সাহায্য করব। এই নে, এই মরিচের চারা, আর এই তরলটা তুই নিয়ে যা। প্রতি ভোরে টানা 3 দিন এই বোতলের তরল রোপণকৃত এই মরিচের চারায় দিবি। মনে রাখিস, এই তরলটুকু তোকে 3 দিন প্রয়োগ করতে হবে, তবেই তুই ফল পাবি। এরপর টোনা তান্ত্রিকের কাছ থেকে তরলের বোতল আর মরিচের চারা নিয়ে বাড়ি ফিরে আসে আর টুনিকে সব কথা খুলে বলে। টোনা, তবে এবার চারাটা উঠোনে রোপণ করতে হবে। পরের দিন সকাল হতেই টোনা বোতলের তরল থেকে কিছু তরল গাছের চারায় ঢেলে দিতেই গাছটি কিছুটা বড় হয়ে যায়।
দেখো টুনি, গাছটা আগের থেকে কতটা বড় হলো। নিশ্চয় এর মাঝে অন্য কোনো রহস্য আছে। তা আছে হয়তো। এবার বাকি তরলগুলো দুদিন ঢাললেই বোঝা যাবে। চলো এবার। দ্বিতীয় দিন ভোরবেলাতেও টোনা বোতল থেকে কিছুটা তরল গাছে দিতেই গাছ আবার একটু বড় হয়। এভাবে সেই দিন কেটে যায়। আর তৃতীয় দিন ঘটে এক বিস্ময়কর ঘটনা। তৃতীয় দিন টোনা বোতলের বাকি সব তরলটুকু গাছের গোড়ায় দিতেই গাছটি আরো বড় হয়ে যায় আর গাছে ধরে সোনার 7টি মরিচ। এ দেখে তো টোনা টুনি অনেক খুশি হয়ে যায়। টোনা, এবার আমি সবটা বুঝতে পেরেছি। তান্ত্রিক আমাদের সোনার মরিচ দিয়ে সাহায্য করেছে। হ্যাঁ, আমাদের আর কোনো অভাব থাকবে না। এবার আমি আমার স্বপ্ন পূরণ করব। আমি বনের বেকারদের জন্য কর্মের ব্যবস্থা করব। আমি বনে কারখানা দিব। এতে করে নিজের পাশাপাশি অন্যরাও উপকৃত হবে। এরপর টোনা গাছ থেকে সোনার মরিচ ছিঁড়ে তা বিক্রি করে আর বনে তৈরি করে বিরাট এক কারখানা। এদিকে এত কম সময়ে টোনা এমন সাফল্য দেখে কালুর মনে ভীষণ হিংসের জন্ম হয়। এই টোনা এত তাড়াতাড়ি এত উন্নতি কি করে করলো? ব্যাপারটা খুবই রহস্যজনক। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে। আমাকে টোনার কাছে কৌশলে সবটা জানতে হবে। এই ভেবে কালু টোনার কাছে আসে আর মিথ্যে অভিনয় করে বলে, আমার যে সব শেষ হয়ে গেছে রে টোনা, সব শেষ হয়ে গেছে। জমি জমা বাড়ি সব ব্যাংকের কাছে বন্ধক রেখে ঋণ করে ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু আমি ব্যবসায় সব টাকা লস খেয়েছি। এখন আমার কিচ্ছু নেই রে, সর্বশান্ত হয়ে গেছি। আর এর জন্য কাকুলি আমায় তোর কাছে পাঠিয়েছে। কাকুলি বলল তোর নাকি একদিন আমার মতো অবস্থা হয়েছিল। হ্যাঁ রে টোনা, তোর এত তাড়াতাড়ি এত উন্নতি কি করে হলো রে? আমায় সবটা বল না রে। তোর যখন এত অভাব, তবে তোকে আমি সবটা বলছি, শোন তবে। এরপর টোনা কালুকে সব ঘটনা খুলে বলে। সব শুনে কালুর চোখ লোভে চকচক করতে থাকে। কালু টোনাকে আর কিছু না বলে তান্ত্রিকের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। অনেক পথ পাড়ি দিয়ে কালু তান্ত্রিকের কাছে এসে পৌঁছায় আর তাকে তার মিথ্যে দুঃখের কথা বানিয়ে বানিয়ে বলে। সবই তো শুনলেন তান্ত্রিক বাবা, এবার আপনি আমাকেও টোনার মতো মরিচের চারা আর তরল দিয়ে সাহায্য করুন। এই নে, এই যে চারা আর তরল, এবার এগুলো দিয়েই তোর সমস্যার সমাধান হবে। এরপর কালু তরল আর মরিচের চারা নিয়ে বাড়িতে ফিরে আসে আর সবটা কাকুলিকে খুলে বলে। এই যে শোনো, সোনার মরিচ পেলে কিন্তু আমি একটা সাতনড়ি হার বানাবো। শুরু হলো তোমার গয়না বানানোর কথা। আগে তো চারাটা রোপণ করতে দাও, তারপর 3 দিনে তরল গাছে প্রয়োগ করতে হবে, তবেই তো সোনা পাবো, তাই না? এই বলে কালু গাছের চারাটা মাটিতে রোপণ করে। 3 দিন অপেক্ষা করতে হবে? শোনো কালু, 3 দিন অপেক্ষা করা লাগবে না, তুমি বরং এক্ষুনি সব তরল প্রয়োগ করে দাও। দেখবে সোনার মরিচ আরো বেশি ধরবে। কথাটা তুমি মন্দ বলনি, তবে তাই করি। এরপর কালু পুরো বোতলের তরলটা গাছে ঢেলে দিতে গাছটা ধ্বংস হয়ে সেখানে প্রকট হয় এক বিশাল মরিচ দৈত্য। আমি হলাম মরিচ দৈত্য। তোরা লোভে পড়ে আমার আগমন ঘটিয়েছিস, তাই এবার আমি তোদের আমার রাজ্যে নিয়ে যাব। এই বলে দৈত্য কালু আর কাকুলিকে নিয়ে চলে যায়। অন্যদিকে টোনা তার পরিবার নিয়ে সুখেই দিন কাটায়। তো বন্ধুরা, দেখলে তো অতিরিক্ত লোক কিভাবে ধ্বংস ডেকে আনে। তাই আমাদের সব সময় নির্লোভ হওয়া উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।